নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জনের আসরে আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জনের আসরে নতুন বন্ধুর ঘটনা নিয়ে চলে এসেছি। ইনিও প্রথমবার ঘটনা পাঠিয়েছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এখন অনেক নতুন নতুন বন্ধুর ঘটনা আমরা পাচ্ছি। পুরনো যারা আছেন তারা তো পাঠাচ্ছেনই, যারা নতুনরা পাঠাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। উনি লিখছেন, সহেলিদি, আমি হুগলি জেলায় ইলাইপুর গ্রামে থাকি। আমাদের এখান থেকে আরামবাগ খুব কাছে। এখানে আমি একটা ঘটনা বলতে চাই। ঘটনাটা আমাদের এখানকারই ঘটনা। শুনলে হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে। যদি মনে হয় ঘটনাটি বিশ্বাসযোগ্য, দয়া করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ঘটনাটার সময়কাল 2005 সালে। সেই সময় আমাদের পাড়ারই ছেলে কলকাতার মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে আমাদের গ্রামে আসে। এখানেই ডাক্তারি করছিল এবং আমি শুনেছিলাম, আমরা তখন অত বুঝতাম না, ডাক্তারিতে আরও অনেক কিছু পড়াশুনো, বড় ডাক্তার হতে গেলে পড়তে হয়, তার জন্য নাকি সে ব্যবস্থা করছিল। যেহেতু গ্রামের লোকেরা খুব বেশি পড়াশুনো সবাই জানেন না, আর বিশেষ করে ডাক্তারির মতো পড়াশুনো যেটা সবাই করেন না, আর এর বিষয়ে জানাটা খুবই অসম্ভব হয়ে পড়ে, তাই এভাবেই উনি বোঝাতেন যে পড়াশুনো তো করেছি, ডাক্তার হয়েছি, কিন্তু আরও অনেকটা পড়া বাকি আছে, এরকমভাবে বোঝাতেন। ব্যবহার অত্যন্ত অমায়িক ছিল, কিন্তু যা হয়, কলকাতা এত বছর হোস্টেলে থেকেছে, কিন্তু কারণ যখন গ্রামে থাকতো তখন তার নেচার বরাবরই ভালো ছিল, কিন্তু ওই সময়টা যখন উনি হোস্টেলে গেলেন, দীর্ঘদিন থাকা, পড়াশুনো করা, তারপরে কলকাতার হসপিটালেই চাকরি করতেন, কিছু নেশায় আসক্ত হয়েছিলেন, যেমন সিগারেট খাওয়া, মদ্যপান করা। রেগুলারলি করতেন সেটা আমি বলবো না, কারণ সেগুলো আমি জানি না, কারোর সম্পর্কে না জেনে বলতে চাই না। তবে উনি নেশা করতেন। সিগারেট খেতে তো আমরা সবাই দেখেছি, এবং খুব কাছের লোকেরা বলতো, বা খুব পাড়ার যারা বন্ধুরা ছোটোবেলা থেকে ওর সঙ্গে বড় হয়েছে, কারণ উনি আমার থেকে অনেক সিনিয়র, তারা বলতেন যে না, ও মদ্যপানও শুরু করেছিল। অকেশনালি খেত, কিন্তু খেত। ডাক্তার হিসাবে খুব ভালো, দিনকাল ভালোই চলছিল। গ্রামেরই একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। তারপর যেটা হয়, কিছু বোধহয় স্ত্রীর সঙ্গে অশান্তি চলতো প্রায়। এটা ওর খুব পরিচিত পাশাপাশি বাড়ি যারা, তারা বলতো যে ওরা দোতলা বাড়ির একদম ওপরতলার ঘরে থাকতো। তো গ্রাম যেহেতু রাত্রিবেলা ফাঁকা হয়ে যেত, তো ঘর থেকে চিৎকার চেঁচামেচি, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়ার আওয়াজ কিন্তু আসতো। তো চিৎকার চেঁচামেচি ঝগড়া চলতো। সে বাড়ি 2005-06 সময়কার কথা উনি বলছেন। সেই সময় দুর্গাপুজোর আগে, মানে দুর্গাপুজো অক্টোবরে, এই আগস্ট না সেপ্টেম্বর, ঠিক এই সময়টা, মানে দুর্গাপুজো আর হাতে হাতে 1 মাস বাকি, এরকম সময় অ্যাপ্রক্স বলছেন উনি। কিন্তু ওনার স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই ঘরেই, ওনাদের যে বেডরুম ছিল দোতলার ওপরে, সেই ঘরেই। স্ত্রীর মারা যাওয়ার পর একটু পুলিশ, কোর্ট কেস, এগুলো সবই হয়। মেয়ের বাড়ির লোকেরা কেস করে দেয়। কিছুদিন ওনাদের বেশ হয়রানি হতে হয়েছিল, কিন্তু যেহেতু কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, আদার্স অন্য কোনো কিছু মানে ক্লু পাওয়া যায়নি যেখান থেকে তাদের দোষী বলে সাব্যস্ত করা যেতে পারে, সেই কারণেই তারা সবাই ছাড়া পেয়ে যায় এবং কোনো সমস্যা থাকে না। এরপরের ঘটনাগুলো একটু অদ্ভুত। সে বছরই যখন সমস্ত কিছু মিটে গেল, আস্তে আস্তে পরিস্থিতি থিতিয়ে যাচ্ছে, জগদ্ধাত্রী পুজো, মানে দুর্গাপুজোর আগে ঘটনাটা ঘটেছে, কালী পুজো কেটে গেছে, জগদ্ধাত্রী পুজো, মানে বুঝতে পারছেন অনেকটা, প্রায় 1 মাসের ওপর সময় কেটে গেছে। জগদ্ধাত্রী পুজোর বলছে সবে চলছে। চন্দননগরে ওনার মামার বাড়ি ছিল, মানে ওই ডাক্তারবাবুর আর কি। তো বাড়ি শুদ্ধ লোক সেখানে গেছিল, মানে ডাক্তারবাবুর মা, বোন, এরা সবাই চলে গেছিল। বাড়িতে ছিলেন ডাক্তারবাবুর বাবা, বয়স্ক জেঠু এবং উনি। তো উনি চন্দননগর থেকে ডাইরেক্ট বাইকে করে ফিরছিলেন, এবং বলে সবাই যে উনি স্ত্রী মারা যাবার পর এবং এসব নানা রকম ঝামেলা, এসবের জন্য উনি প্রচণ্ড পরিমাণে মানসিক অশান্তিতে ভুগতে ভুগতে ড্রিঙ্ক করাটা নাকি একটু বাড়িয়ে দিয়েছিলেন।
রাত্রিবেলায় প্রায় ড্রিঙ্ক করে বাড়ি ঢুকতেন। এখানে একটু বলে রাখা প্রয়োজন বিষয়বস্তুটা পরিষ্কার হওয়ার জন্য, তখন কিন্তু উনি কোনো সরকারি হাসপাতালে চাকরি করছিলেন না, উনি বাড়িতেই চেম্বার করেছিলেন, সেখানেই সকাল রবিবার বাদে প্রতিদিন রুগী দেখতেন। এছাড়া দূরে কয়েকটা জায়গায় ক্লিনিক ছিল, সেখানে উনি বসতেন, প্রাইভেট প্র্যাকটিসই করতেন মোটের ওপর। এবং ওই যে এখন আমরা বলতে পারি এটা এমডি বা এমএসের পড়াশুনো, তখন ওরা বুঝতে পারতেন না, তো আরও হায়ার স্টাডিজের জন্য উনি প্রিপারেশনও নিচ্ছিলেন। কিন্তু পড়াশুনো কতটা কি প্রিপারেশন ওনার চলছিল, কারণ উনি প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এইভাবে ওই দিন যখন উনি বাইকে করে ফিরছেন, সেদিন রাত্রে ইলাইপুর ঢোকার আগে একটা বিশাল বড় রাস্তা পড়ে, হাইওয়ে তো বলা যায় না, কিন্তু হাইওয়ের থেকে কম কিছু না, দুদিকে সারি সারি গাছ আর ফাঁকা নির্জন দুদিকে মাঠ, আর রাস্তায় হু হু করে লরি বাইক হেন কোনো গাড়ি নেই, যায় না। বিশেষ করে রাতের পর থেকে লরির আনাগোনা প্রচণ্ড বেড়ে যায়। তো ওই লরির আঘাতেই, লরির সঙ্গে ধাক্কা লাগে আর কি, একটা গাছে গিয়ে ওনার মাথাটা লাগে, প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হন। ডাক্তার মানুষ, লোকাল ছেলে, অ্যাক্সিডেন্ট হলে লোকজন ছুটে এসে ওরে বাবাই তো ডাক্তারবাবু, তুলে নিয়ে গিয়ে ওখানে চণ্ডীতলা হসপিটালে ওনাকে প্রথমে দেওয়া হয়, সেখান থেকে স্ট্রেট ওনাকে ট্রান্সফার করে দেয় কলকাতায়। বাড়ির লোকেরা ওনাকে কলকাতার একটি নামকরা প্রাইভেট হসপিটালে রেখে চিকিৎসা করেন। বলা যায় ওনার মাথার একটা সাইড, আমাদের ছোটোবেলার পুতুলের যেমন তুবড়ে যেত মাথা, আমরা যখন প্লাস্টিকের পুতুল নিয়ে ছোটোবেলায় খেলতাম, সেভাবে মাথার একটা সাইড খুলির একটা সাইড না তুবড়ে গেছিল ওনার। কি ভয়ানক বিষয়টা। তো খুব বড় অপারেশন হয় এবং একটা জায়গা মাথার খুলিটা অপারেশন করে, ডাক্তারি পরিভাষা তাকে কী বলে আমরা জানি না, যদি কেউ মেডিকেলের স্টুডেন্ট থাকে তারা বলতে পারবেন। খুলির একটা পার্ট খুলে ওনার পেটের মধ্যে রাখা ছিল প্রায় 1.5-2 মাস, এবং ওই জায়গাটা যেখানটা খোলা ওখানটা একটা আস্তরণ দিয়ে ঢাকা ছিল। উনি ওইভাবে কিন্তু 2 মাস ছিলেন, ওনাকে হসপিটাল থেকে ছুটি করে দেওয়া হয়েছিল, কারণ ওটা কি প্রসেস উনি ভালোভাবে বলতে পারেনি। তারপরে বলেছিল 2 মাস বাদে আবার ডেট পড়েছিল যে ওটা খুলিটা পেট থেকে বার করে আবার মাথায় লাগিয়ে অপারেশন করা হবে। এখানে যদি কেউ কমেন্ট করেন ধরে আবার কি বলছেন, এসব হয় না, তারা প্লিজ কোনো মেডিকেল প্র্যাকটিশনারকে জিজ্ঞেস করুন। এরকম অনেক বড় বড় অপারেশন হয় কলকাতায়, আজকের দিনে হয়। তো যতদিন ওই খুলিটা লাগানো হয়নি, একটা অংশ বাকি রাখা ছিল। কেন রাখা ছিল ডাক্তাররাই বলতে পারবেন। একটা তলতলে ভাব, আর মুখটা পুরো ফুলে বেঁকে গেছিল, ওনার দিকে তাকানো যেত না, কি ভয়ঙ্কর ওনার। এবং তারপরে 2 মাস বাদে ওনার অপারেশনও হয়ে যায়, ওটা সেট করে দেওয়া হয়। সেট করার পরে মাথায় যে কিছু বোঝা যেত না, মাথাটাতে এমনি চুলটা পুরো কামিয়ে ফেলা হয়েছিল, বুঝতেই পারছেন মাথার অপারেশন। কিন্তু ওটা লাগানোর পর এমনি বোঝা যেত না, বহুদিন তো ব্যান্ডেজ ছিল, কিন্তু মুখটা একবার একটু বেঁকে গেছিলো। স্ট্রোক হলে যেমন অনেকে মুখটা বেঁকে যায়, একটা সাইড পুরো ফোলা ছিল, মুখটা বেঁকে গেছিলো, একটু মুখের শেপটা পাল্টে গেছিলো, একটু অদ্ভুত লাগতো এবং দেখলে হট করে চেনা যেত না, যেন মুখমণ্ডলটাই চেঞ্জ হয়ে গেছে। তো তারপরে সব কিছু এত ভালোভাবে অপারেশন হওয়ার, সব কিছু হওয়ার পর তিনি হঠাৎ করে মারা যান 3-4 মাসের মাথায়। এবার অনেকে বলে এত বড় অপারেশনে দুবার অপারেশন, এত বড় হয়তো নিতে পারেনি শরীর, এভাবে সাধারণ লোকেরা বলে। ডাক্তাররা বলেন যে না, ওখানে ইনফেকশন হয়েও গেছিলো, অনেকে অনেক রকম মত আছে। তো ওনার স্ত্রীর মারা যাওয়া এবং তার কিছু মাসের মধ্যে ওনার মৃত্যু পুরো বাড়িটাকে না একটা হন্টেড বাড়িতে পরিণত করেছিল। ওনার মা, বাবা এবং সেই জেঠু ওই বাড়িটা একদম তালা দিয়ে অন্য জায়গায় চলে গেছিলেন, ওনাদের আরও বাড়ি ছিল সেখানে চলে গেছিলেন। কিন্তু পাড়ার লোকেরা অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা শুরু করে। একটা জানলা, ওরা পুরো বাড়িটা তালা দিয়েছিল, সব দরজা জানলা বন্ধ, কিন্তু একটা জানলা, দোতলা দিয়ে উঠতে একটা জানলা সব সময় খোলা রেখেছিল। এমনিতে তো অন্ধকার, কিছু বোঝা যেত না, কিন্তু রাত্রিবেলা যখন ওই বাড়ির পাশ দিয়ে কেউ বাইক নিয়ে বা সাইকেল নিয়ে পাস করতো, দেখতো তো ওই বাড়িটায় রাত্রিবেলা আলো জ্বলছে, যে বাড়িটা তখন প্রায়
3-4 মাসের ওপর হয়ে গেছে কোনো লোক থাকে না, বাড়িটায় আলো জ্বলছে। রাত্রিবেলায় দেখা যেত, অথচ দিনের বেলায় না। এদিকে বাড়িটা যে খুলে কেউ ঢোকে, দরজা বন্ধ করে খোলে, তেমন কিন্তু কোনো চিহ্ন পাওয়া যায় না। এবং যারা নিকট প্রতিবেশী, যারা একদম গায়ে গায়ে থাকে, তারাও কিন্তু কাউকে দেখতে পায় না যে কেউ আসে বা খোলে। এবার এবং বাড়ির দরজা জানালার অবস্থা দেখেই বোঝা যায় ধুলো জমে গেছে, যে না অনেক দিন আর কেউ বাড়িতে আসছে না। কিন্তু প্রতিদিন প্রায় প্রতিদিন ওই ওই একটা জানলা থেকে, যে জানলাটা খোলা ছিল, একটা আলো জ্বলতে দেখা যেত। সবাই ভয় পেত। পাশাপাশি লোকেরা তো নিজেদের বাড়িতে সত্যনারায়ণ পুজো দেওয়া যে যার মতন বন্ধন করতো, কারণ যাতে কোনো প্রবলেম না হয়। ভয় তো একটা মানুষের থাকেই। একদিন একজন ভদ্রলোক, সে প্রথমবার বাইক নিয়ে আসছেন, তিনি একজন মুসলিম ব্যক্তি। তিনি দেখেন যে ওই দোতলার জানলার গ্রিল ধরে একজন সাদা পাঞ্জাবি পরা কে একজন, যেন মানে পুরুষ মানুষই দেখে মনে হচ্ছে দূর থেকে দাঁড়িয়ে আছে, এমনি গ্রিলটা ধরে দাঁড়িয়ে আছে। আর সেও বাইকটা চালাচ্ছে সেদিকে মুখ করে, যে বাবা কে রে এরকম একটা ব্যাপার। এবং এটা একটু বলে দেওয়া প্রয়োজন, সেই লোকটি কিন্তু ওই এরিয়ার লোক না, তো ওই বাড়িটার সম্পর্কে তিনি জানতেন না। তিনি এসেছিলেন ওই ইলাহিপুরেরই কোনো একটি বাড়িতে ব্যবসায়ী সূত্রে কোনো একটি কাজের জন্য একটি বাড়িতে কথাবার্তা বলতে। তো তিনি যখন বাড়ি ফিরে যাচ্ছেন সন্ধেবেলায়, তিনি তো জানেন না এই বাড়িতে এত কিছু ঘটনা। তিনি তো এমনি দেখছেন যে এইভাবে কে দাঁড়িয়ে আছে, কি এটা মানুষের কৌতূহলবশত দেখছেন। এবং যখন উনি দেখলেন ওই ছায়ামূর্তিটা মিলিয়ে গেল, তখন উনি ঘাবড়ে যান এবং বাইকটা স্কিড করে অ্যাক্সিডেন্ট হয়। তিনিও খুব ক্ষতিগ্রস্ত হন, কিন্তু তার ভয়ানক কিছু হয়নি, কিন্তু ওনার পা ভেঙে গেছিল ভদ্রলোকের, নিজেরই পা ভেঙে যায়। এবং উনি বললেন যে খুব বেঁচে গেছি যে আমার বাইকের পেছনে কেউ বসেনি, থাকলে তারও আরও বড় ক্ষতি হয়ে যেত। এটা ছিল প্রথম পর্ব। তারপরে আরও 3-4 মাস কেটে যায়, তেমন কিছু দেখেন না। তবে পাশাপাশি লোকেরা বলতো রাত্রেবেলায় বাসন পড়ে যাবার শব্দ বা কেউ নিজেদের মধ্যে ঘুষ করে কথা বলছে, এরকম শব্দ কিন্তু প্রায় শোনা যায়। তো এইগুলোকে নিয়ে কেউ মাথা ঘামাতো না, কারণ একটা বাড়ি যখন ওরমভাবে পড়ে থাকে, বা ওই মুসলিম ভদ্রলোকের অ্যাক্সিডেন্ট হওয়ার পর সবার মাথার মধ্যে ঢুকেই গেছে যে একটা ভূত আছে বা কিছু, তো এই ধরনের গল্প যে লোকে বানাবে তাতে আর অবিশ্বাস্য কিছু নয়। তারপর একটা সময় ওই বাড়ির লোকেরা ফিরে আসে, এবং ফিরে এসে মানে থাকার জন্য আসে না, বাড়িটাকে আর কি রেনোভেশন করবে, ঠিকঠাক করবে, করে আবার থাকতে শুরু করবে পুজো আচ্ছা দিয়ে। তো তারা যখন সব কিছুর পুজো আচ্ছা দিয়ে থাকতে শুরু করে, এবার তারা 1 মাসের বেশি ওই বাড়িতে টিকতে পারে না, আবার তালা দিয়ে চলে যায়। এবার যখন তালা দিয়ে চলে যাওয়ার আগের দিন রাত্রে তারা ভয়ানক ভয় পায়। ছেলেটির বোন, মানে যে ডাক্তারবাবু মারা গেছেন, তিনি আর তার মা একদিন রাত্রে এমন ভয় পেয়েছেন, বলছেন রাত্রিবেলায় ছেলের ঘর থেকে, ওরা একতলায় ছিল, ওরা দোতলাটাকে পুরো তালা দিয়ে একদম কোলাপসেবল গেট দিয়ে লক করে দিয়েছিল, যে ওখানটা এখন আর আমরা যাবো না, ভবিষ্যতের কথা ভবিষ্যতে দেখা যাবে, একতলায় আমরা সবাই মিলে থাকবো। মানে ভদ্রলোকের বাবা, মা, বোন, জেঠু, এই কজনই তো মেম্বার ছিল। তো রাত্রেবেলা একদিন খুব, যেমন স্বামী স্ত্রী ওরা যখন বেঁচে ছিল চিৎকার চেঁচামেচি হতো, সেই রকম আওয়াজ পাচ্ছিল রাত্রেবেলা। তো ঘরের মধ্যে এবার আওয়াজ হচ্ছে, জানে যে আমার ছেলে বৌমা সবাই মারা গেছে, নিজের সন্তান, তবু ভয় তো লাগে। তারা না মানে সাহস পাচ্ছিল না যে ওপরে গিয়ে দেখবে, অথচ গলার আওয়াজ পরিষ্কার। পাশের বাড়ি থেকে 2-3 জনকে জোগাড় করে একটুখানি আলো টালো নিয়ে একদম লাঠি সোটা নিয়ে হই হই করতে করতে তারা দোতলায় ওঠে, একসঙ্গে 6 জন। এটাই একটা ইন্টারেস্টিং এই ঘটনার, 1 জন না 2 জন না, কেউ ঘুম চোখে কিছু দেখেনি, কেউ নেশাগ্রস্ত ছিল না। 6 জন ব্যক্তি যখন ওপরে দোতলায় ওঠে, কোলাপসেবল গেটটাও যখন খুলছে, তখনও কিন্তু আওয়াজটা বন্ধ হয়ে গেছে। খুলে যখন ভেতরে যায়, সব অন্ধকার, কিন্তু ছেলে বৌমার ঘরের দরজাটা হালকা ভেজানোটা আলো জ্বলছে। যে ভদ্রলোক ঘটনা পাঠিয়েছেন তিনি বলছেন, যারা প্রত্যক্ষদর্শী মানে সেদিন ওই স্থানে গেছিল, তাদের মধ্যে একজন বলেছিল যে তখনই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, যখন আমরা দেখছি যে কোনো আওয়াজ পাচ্ছি না, একদম নিস্তব্ধ, চুপচাপ। এদিকে অথচ আমরা এতক্ষণ ধরে শব্দ পাচ্ছিলাম যে চিৎকার চেঁচামেচি হচ্ছে নিজেদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে,
বিশাল জোরে না হলেও একটা কথা কাটাকাটি চলছে এরকম বোঝা যাচ্ছে, এবং ওদের প্রাণটা রীতিমতো হাতে নিয়ে ওরা উঠছে, এত ভয় লাগছে যে কী দেখবো। সেই সময় যখন ওরা ওই তিনজন তো বলে আমরা সম্ভব না যাওয়ার, আমরা এখানে বসে রইলাম, তোমরা যাও। বাকিরা যখন গেল পরিবারের লোকদের নিয়ে, ঘরের দরজাটা হালকা খুলে জাস্ট উঁকিটা মেরেছে, পুরো খোলেনি। দেখছে সেই ডাক্তার ভদ্রলোক, তার স্ত্রী ওরকম গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছেন, আর ইনি খাটে বসে আছেন, ওই রকম মাথাটা ফাটা, দরদর করে রক্ত পড়ছে, এবং স্ত্রীর ওই মানে ঝুলন্ত শরীরের দিকে তাকিয়ে আছেন, এবং ওরা স্ত্রীর চোখটা একদম ড্যাব ড্যাব করে স্বামীর দিকে তাকিয়ে, স্বামীর চোখটা ড্যাব ড্যাব করে স্ত্রীর দিকে তাকিয়ে। আর এই দুজন স্বামী স্ত্রী কিন্তু এদের দিকে আর তাকায়নি, তারা দুজনের দিকে তাকিয়ে আছে। ওই দৃশ্যটা বলছে কয়েক সেকেন্ড সবাই দেখেছে, আর বিভৎস চিৎকার করতে করতে তারা নেমেছে। তারা এতটা চিৎকার করতে করতে ওই দোতলা থেকে একতলায়, তারপর ওই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়েছিল, যে ওই তল্লাটের কাছাকাছি সমস্ত বাড়ি থেকে লোক বেরিয়ে এসেছিল, যে কী হয়েছে, ডাকাত পড়েছে নাকি। মানে যারা জানতোও না যে এদের বাড়িতে এরকম রাত্রে অভিযান করতে যাচ্ছে, বাকিরা সবাই মিলে এই একটা আওয়াজ শুনতে পায় বলে, তারাও বেরিয়ে এসছে, বাচ্চা থেকে বুড়ো কেউ বাকি নেই। এটা মানে জটলা পেকে গেছে। এবং কথায় কথায় এর মুখে ওর মুখে খবর হতে হতে অন্যান্য গ্রাম থেকে লোকেরা এসে হাজির হয়েছে। তার রাত্রি 12:30 1টা অবধি নাকি লোক জমেছিল, যে এইরকম ঘটনা ঘটেছে এইসব দেখতে পাওয়া গেছে। সেই রাত্রে ওই বাড়ির যারা সদস্য আর কি, তাদেরকে বার করে নিয়ে আসা হয়েছিল, তারা অন্য বাড়িতে ছিল গোটা রাত। পরের দিন সকালে ঈশ্বরের নাম জপ করতে করতে তাদের সমস্ত জিনিসপত্র, যেগুলো ওদের দরকারি জিনিস, গুছিয়ে ব্যাগে করে একদম রেডি করে ওদেরকে গাড়ি ডেকে ওদেরকে যেখানে ওরা ছিলেন আর কি এতদিন, সেখানে ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়। তারপর থেকে দীর্ঘদিন বাড়িটা বন্ধ ছিল। আস্তে আস্তে ওইসব আওয়াজ টাওয়াজ কমে গেছিলো। রিসেন্ট এই 2019 সালে, মানে কবেকার ঘটনা, এবার 2019 সালে, ব্যাক টু 2019, বাড়িটাকে একজন বলে অবাঙালি ওরা বলে, একদম সম্পূর্ণ ভেঙে দিয়ে, একদম ভেঙে মানে শুধু মনে ভিতটায় রেখেছিল কি রাখেনি, তারপর বড় করে যাগযজ্ঞ করে তাদের মতন করে তারা ওই বাড়িটাকে আবার নতুন করে বানিয়েছে। মানে ওই বাড়ির কিচ্ছু আর চিহ্ন রাখেনি। যেমন আমরা যখন জানি কোনো ফ্ল্যাট হয়, পুরনো বাড়ি ভেঙে ওইভাবে ভেঙে, কারণ গ্রামের দিকে তো ফ্ল্যাট হয় না, ভেঙে ওইভাবে নতুন করে বাড়িটাকে তৈরি করেছে। তারা আছে, এখনও অবধি কোনো রিপোর্ট নেই, কোনো কিছু আর দেখতে পাওয়া যায় না বা কিছু না। তবে একটাই জিনিস তারা বলে, যে বাড়িটা ভদ্রলোক কিনে এসেছেন, কিছু দেখতে পায় না, কিছু শুনতেও পায় না, কোনো সমস্যাও নেই। আর তারা পুরো পরিবারটা খুব সাহসী, নাহলে এত সাহস করে এই বাড়িটা কিনতো না তারা। একটা কথাই বলেন যে বাড়িতে অসুখ বিসুখ, আজকে স্ত্রীর এটা হচ্ছে, বাচ্চার ওই হচ্ছে, এ অসুস্থ সে অসুস্থ, আর্থিক টানাপোড়েন, মানে ওদের যা অর্থনৈতিক অবস্থা যদি একটা হিসেব ধরি যে 100 ছিল, সেটা এই বাড়িতে আসার পর 60-এ নেমে এসছে। এটা গরিব হয়ে যায়নি, তারা অর্থনৈতিকভাবে খুবই সচ্ছল, কিন্তু মনে শান্তি নেই। একটা পরিবারে সবসময় কিছু না কিছু লেগে থাকে, এই আর কি। ভয়ানক কোনো বিপদও হয়নি, আবার খুব সুখে শান্তিতে তারা জীবন অতিবাহিত করছে তাও না, চলে যাচ্ছে তাদের জীবনটা, যেমনভাবে হোক চলে যাচ্ছে। এটা ছিল ঘটনা। আজকে এই ঘটনাটা পাঠ করলাম বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দ্বিতীয় ঘটনাটা খুবই ছোট ঘটনা। আজকে সারাদিন বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি দিনে এই বন্ধু, এনার নামও সৌমিলি, উনি বলেছেন শৈলীদি এটা আমার খুব ছোট্ট ঘটনা, যদি তোমার ভালো লাগে একবার পড়ে শুনিও। বড্ড ছোট ঘটনা, তাই আমি এই ঘটনাটার সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি। এনার বাড়ি মুর্শিদাবাদের কলেজে ইনি পড়াশুনো যখন করতেন, তো সন্ধেবেলা একদিন কোচিং থেকে পড়াশুনো করে বাড়িতে আসছেন আর কি। তো একটা টাঙ্গা গাড়ি, ওদের ওখানে মুর্শিদাবাদে নাকি খুব চল আছে, তাতে করে আসছেন। আর এই রিক্সা যাকে বলি, উনি টাঙ্গা লিখেছেন ওনার ভাষায়। তো উনি বলছেন সেদিনকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো আমি এইটা আজকে চুজ করার কারণ এটাই।
প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, রাস্তায় লোকজনও কম, মাঝে মাঝে দুটো বাইক যাচ্ছে, গাড়ি যাচ্ছে। আর যিনি রিক্সা চালাচ্ছেন সেই ভদ্রলোক প্রথমে রিক্সা ওঠার পর থেকে মানে মেয়েটি অতটা, মানে যিনি পাঠিয়েছেন তিনি বলছেন যে আমি কত টাকা নেবে, যেমন রিক্সা উঠলে আমরা বলেছি, কিছুই বলিনি। আকাশের দুর্যোগ যে চলো আমি এখানে যাব, উঠে বসে পড়েছে, সেও চলতে আরম্ভ করেছে। জানে নেমে টাকা তো দেবোই, আর আমি তো লোকাল লোক, আমি তো জানি কত ভাড়া, বা জিজ্ঞেস করার কি আছে। তো বলে যতক্ষণ রাস্তা দিয়ে যাচ্ছি ভদ্রলোক কোনো কথাও বলেনি, কোনো কিছুই না, নিজের মনে ভালোই রিক্সা চালিয়েছে, সব কিছু করেছে। তো অদ্ভুত ব্যাপার, বৃষ্টির মধ্যে একটা জিনিস আমি নোটিস করছিলাম যতক্ষণ আমি বসে আছি, রিক্সায় বৃষ্টিতে আমরা যেটা দেখি না, রিক্সা চালক ভাইরা কি করেন, একটা প্লাস্টিক দিয়ে দেন, নিজেরা ভেজেন, অথচ যাত্রীদের প্লাস্টিক দিয়ে দেন যাতে তাদের জিনিসপত্র বা তারা নিজেরা যাতে ভিজে না যায়। তো ওই ত্রিপল মতো যে সামনে ওরকম দেওয়া ছিল, ইনি ভেতরে বসেছিলেন, গায়ে জল লাগছে, জামা কাপড় অনেকটা ভিজে গেছে এই বৃষ্টির ঝাপটাতে, এবং বাইরে যে রিক্সাওয়ালা ভাই তো প্রচণ্ড ভিজে জবজব করার কথা বলে বলছে। যতবার আমি ফাঁক করে দেখছি উনি রিক্সাটা চালাচ্ছেন, দেখছি যে ওনার জামা টামা না ভেজা, যদিও বলবেন সন্ধেবেলা, কিন্তু বোঝা যাচ্ছে না যে ওনার একটা হাত কাটা গেঞ্জি পরে আছেন আর লুঙ্গি পরে আছেন। বলছে দেখতে পাচ্ছি না যে জামা কাপড় ভিজে বা কিছু, আর মাথায় কোনো প্লাস্টিকও অনেক সময় ওরা লাগিয়ে রাখে, কিচ্ছু না, যে গা থেকে জল পড়ছে কিছু বুঝতে পারছেন না, যেন মনে হচ্ছে লোকটা বৃষ্টির মধ্যে ভাসতে ভাসতে ওকে নিয়ে চলেছে। তারপর ও ভাবলো হয়তো আমার চোখের ভুল, বা বৃষ্টিতে আমি ভুল বুঝছি, নিজে ভিজে আছি, চোখ দিয়ে জল পড়ছে চতুর্দিক, আর ওনার চশমা ছিল চোখে, চশমাটাও ঝাপসা হয়ে যাচ্ছে, তাই হয়তো আমি ভুল দেখছি। তারপর যখন উনি ওনার বাড়ির মোড়ে এসে নামেন, নেমে উনি বলেন, দাদা 1 মিনিট দাঁড়ান, আমি ঘর থেকে টাকা এনে দিচ্ছি, চলে যাবেন না, 1 মিনিট দাঁড়ান, বলে এইটা আমার বাড়ি, ওই যে আলো জ্বলছে দূর থেকে, দেখি উনি একদম দৌড় লাগিয়ে, সঙ্গে ছাতা ছিল না, দৌড় লাগিয়ে মায়ের নাম করতে হচ্ছে, মা মা একবার এসো, রিক্সায় টাকাটা দিতে হবে, টাকাটা নিয়ে নিচে নামো, এরকম একটা বলতে বলতে নামলো, যাতে এরও বিশ্বাস হয় যে না, টাকা না দিয়ে পালাবে না। তো উনি দেখেন যে ওর মাও দোতলার বারান্দায় অপেক্ষা করছিল মেয়ের জন্য, যে মেয়ে বৃষ্টিতে আসবে। ওর মা তো হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে আছি ওপর থেকে সাড়া দিল, মেয়েও দরজা খোলাই ছিল, দরজা খুলে ভেতরে ঢুকে গেল। মেয়ে বলছে যাও আমাকে টাকা দাও। বলি বৃষ্টিতে সপসপে করে ভিজে এসছিস, টাকা কী রে, আগে জামা কাপড় ছাড়, চেঞ্জ কর। বলছে না, ওই রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, টাকা দিতে হবে না। তখন ওর মা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলছে, তুই দেখলাম ছুটতে ছুটতে এখান দিয়ে এলি, আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ওপরে, দেখছি তুই কতক্ষণ আসিস, আর কিছুক্ষণ বাদে তুই না এলে আমি তোর দাদাকে পাঠাতাম আর কি, যে যা বৃষ্টি মাথায় নিয়ে অবধি যা, দেখ বোন কী অবস্থায়, কোথাও আর কোচিংয়ে আটকে আছে না মাঝ রাস্তায় বিপদে পড়লো। তুই বলছিস রিক্সা এলো, আমি তো দেখলাম তুই ছুটতে উঠতে এলি। বলে না না, রিক্সা থেকে নেমে ছুটতে ছুটতে আলাম। বলছে না, তারপর যখন বাইরে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ছাতা নিয়ে মা মেয়ে বেরিয়ে তর্কাতর্কি করতে করতে বেরিয়ে দেখে সত্যি সত্যি রিক্সাওয়ালা নেই, তার সেও নেই, তার রিক্সাও নেই, জনমানব শূন্য। আর মা বললো দেখলি, আমি বললাম কেউ নেই, তুই কার রিক্সা এলি? বলে মা আমি এতক্ষণ বসেছিলাম। তো বলছে সারা শরীরে একটা শিহরণ খেলে গেল, এতক্ষণ বৃষ্টিতে ভিজে না আমার ঠান্ডা লাগছিল বা শরীর খারাপ, তার থেকে এখন বেশি আমার ভয়ে কষ্ট হচ্ছিলো যে আমি কার রিক্সা এলাম, আমি কি করছিলাম এতক্ষণ, কে ছিল তাহলে এতক্ষণ আমার সঙ্গে। যদি সাধারণ রিক্সাওয়ালা হয়, সে কখনো টাকা না নিয়ে এভাবে চলে যাবে না। আর যদি ভেবেই নিলাম যে মানবিকতার খাতিরে এসে সেই রাত্রে টাকা না নিয়ে পালিয়েছে, তাহলে পরেও তো সে টাকা এসে নিয়ে যাবে, সে তো বাড়িটা চিনে গেছে, এত উদার সে টাকা নিল না। পয়েন্ট নাম্বার 1। আর 2 নম্বর, প্রথমত সারা রাস্তা সে কোনো উত্তর দেয়নি, কথা বলেনি, তার গা থেকে জল পড়তো সে দেখেনি। আর দ্বিতীয় কথা, তার মা ওখানে দোতলায় দাঁড়িয়েছিল, সে দেখলো মেয়ে ছুটে আসছে, রিক্সা থেকে নামলে তো মা দেখতেই পেতো মেয়ে রিক্সা থেকে নামছে। মা দেখলো মেয়ে, রিক্সাওয়ালাটাকে মা দেখতেই পায়নি, মা দেখলো মেয়ে এমনি নর্মাল ছুটে ছুটে চলে আসছে। তো এর রহস্য ওনারা আজও সমাধান করতে পারেননি। ঘটনাটা উনি বলে পাঠিয়েছেন, বলেও যদি ভালো লাগে শোনান।
আজকে বৃষ্টির দিনে মনে হলো আজকে খুব ভালো দিন এই ঘটনাটা শোনানোর। কাকতালীয় হতে পারে, বাট আশা করি তোমাদেরকে পছন্দের ঘটনা দিতে পেরেছি। যদি ভালো লাগে তোমরা রেসপন্স করো, জানিও কেমন লাগলো। এবার সরাসরি কমেন্ট বক্স সেকশানে চলে যাচ্ছে। অলোক রানা লিখছেন, দিদি আজকে আমার কমেন্ট পড়লেন না, মনটা খারাপ হয়ে গেল। না ভাই, আপনার কমেন্ট পড়লাম। অশোক সরকার উনি একটা খুব ভালো যুক্তি দেখিয়েছিলেন বরানগর স্টেশনের ব্যাপারে, ওই ঘটনাটির বিষয়। কিছু কিছু কমেন্ট আসে, আমি নিজে অবাক হয়ে যাই। লিখছেন, ফল খেলে শরীর ভালো থাকে, প্রেশার, সুগার, স্ট্রোক কিচ্ছু নাকি রোগ হয় না। তারপর যে ভদ্রলোক মারা গেছেন তার বয়সও 60-এর কম, সুতরাং স্ট্রোক তার কেন হবে? আজগবি গল্প, নাকি ফুচকার থেকেও এদের দাম কম, কোথা থেকে আমি পাই উনি জিজ্ঞেস করছেন। তো ঘটনা তো আমার সাবস্ক্রাইবার বন্ধুরা পাঠান, তা থেকে সাবস্ক্রাইবার না বলে আমি আমার পরিবারের সদস্য বলতেই পছন্দ করি। আর দ্বিতীয় কথা, আমি ওনাকে লিখেছি, তাও বলছি যাদের এই ধরনের চিন্তাভাবনা আছে যে ফল খেলে, ফল খাওয়া অবশ্যই শরীরের পক্ষে ভালো, এটা আমরা সবাই জানি, কিন্তু তা বলে মানুষের শরীরে কোনো রোগ হবে না, 60 না হলে কারো স্ট্রোক হয় না। আমার পরিচিত, মানে আমার অফিস কালিগ, এবছর এপ্রিলের এই যে দাবদাহ গরম পড়েছিল না, তিনি নিজের বাড়িতে স্ট্রোক হয়ে মারা গেছেন। তার বয়স শুনবেন, 60 নয়, 65ও নয়, মাত্র 34 বছর বয়স। একজন মানে জোয়ান ছেলে যাকে আমরা বলি আমাদের সাধারণ চলতি কথায়, কোনো অসুখ বিসুখ, নেশা ভান কিচ্ছু তার ছিল না। তো এগুলোর ক্ষেত্রে কি বলবেন? প্রথমত মৃত্যুর কোনো বয়স হয় না, যার মৃত্যুর সময় হয় তার রোগটা একটা অজুহাত মাত্র। আর দ্বিতীয় কথা হচ্ছে, কোনো পৃথিবীর এমন কিছুই নেই যে মৃত্যুকে আটকায়। তো এই ধরনের কমেন্টগুলো আপনি ওই ফল বিক্রেতাকে অপমান করছেন বলে যে কি আজগুবি গল্প পাঠিয়েছে, কিন্তু আপনার কথা তার থেকেও বেশি আজগুবি। আপনি তো মেডিকেল সায়েন্সকে অস্বীকার করছেন যে ফল টল খেলে নাকি কোনো স্ট্রোক জাতীয় রোগ হয় না। আজ অবধি বড় বড় কোনো ডাক্তারকেও আমি এরকম বলতে শুনিনি। হর্ষ দাস বলছেন, আমারও ঘটনা একদিন পড়েন না, কমেন্টও পড়েন না, এই যে আজকে পড়লাম। এরপর কমেন্ট কারা কারা করেছেন একটু চট করে দেখে নিই। শিবপ্রসাদ রায় কমেন্ট করেছেন, ধান ভাঙতে শিবের গীত গাওয়া যত সব। আচ্ছা, ওনার ভালো লাগেনি, নাই লাগতে পারে। রাখি ব্যানার্জি, খুব ভালো আত্মা ওনার, তাই মারা যাওয়ার পর ওনার অনুশোচনা থেকে গেছে, তাই উনি ক্ষমা চাইতে এসেছিলেন। প্রশান্ত মুখার্জি লিখেছেন, একদম ঠিক, ফল বিক্রেতা দাদার মঙ্গল হোক, ভয় পাবেন না, আপনাকে ভগবান রক্ষা করবেন। সংঘমিতা শর্টস লিখেছেন, খুব খারাপ লাগছে ঘটনাটা শুনে, খুবই খারাপ লাগলো, মানে ওনার দুঃখ লেগেছে, এটাই উনি বলতে চাইছেন। মৌসুমী ভট্টাচার্য লিখেছেন, এই সমস্ত ঘটনা খুবই মানে দিদিভাই, যে যাই বলুক না কেন। প্রশান্ত সাহা লিখেছেন, দারুণ লাগলো। রামদুলাল মণ্ডল লিখেছেন, আত্মা সত্য, প্রেত সত্য, মৃত্যু সবই সত্যি, মৃত ব্যক্তির ফিরে আসার ঘটনাও সত্যি। দীপা চক্রবর্তী লিখেছেন, এটা মোটেই গল্প হতে পারে না, এসব ঘটনা আমি বিশ্বাস করি। রীতা দাস লিখেছেন, উনি খুব ভালো মানুষ ছিলেন, মৃত্যুর পরও এসে ক্ষমা চেয়ে গেছেন। ভূতের অস্তিত্ব আছে আমি বিশ্বাস করি, লিখেছেন অনুপ কুমার ভদ্র, কেননা আমার জীবনেও এরকম ঘটনা ঘটেছে। আপনারা যাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটেছে বা আপনাদের কাছে এরকম ঘটনা আছে, আপনারা অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিন। আমাদের সমস্ত ডিটেলস কমেন্ট বক্স সেকশানে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগা মন্দ লাগা মানুষ কমেন্ট করতেই পারে, কিন্তু আমার খারাপ তখনই লাগে, আমি রিয়াক্ট তখন করি যখন যারা ঘটনা পাঠাচ্ছেন, কষ্ট করে লিখছেন, তাদেরকে কেউ আক্রমণ করে, সেটা আমার খারাপ লাগে। আমার বলা আপনার ভালো লাগলো না, আমার উচ্চারণ ভালো লাগলো না, সেটা একরকম। যারা পাঠাচ্ছেন তাদেরকে অপমান করার অধিকার আমাদের কারণ নেই, তাই না? এই বলে আজকে শেষ করলাম বন্ধুরা, আবার ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ।